সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজকে চলে আসলাম। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো একটু জানিয়ে রাখি। আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন শেষ হয়েছে 12 ফেব্রুয়ারি। সেনাপ্রধান বলেছিলেন নির্বাচন শেষে এক মুহূর্ত সেনাবাহিনী মাঠে থাকবে না, বেরাকে ফিরে যাবে। কিন্তু এখনো সেনাবাহিনী আছে। তার মানে কি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি? পুলিশ কি সহজভাবে ইজিলি কাজ করতে পারছে না? এ নিয়ে নানা প্রশ্ন আসছে। কিংবা সেনাবাহিনী ছাড়া কি বিএনপি সরকার চালাতে একটু ইতস্তত করছে, এই প্রশ্ন উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বলেছেন, শেষ দিনে প্রথম অধিবেশনের শেষ সমাপনী দিনে বলেছেন যে আমরা বাধ্য হয়ে আপোষ করেছিলাম। আসলে আপোষটা করেছেন কার সাথে? নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন। এ নিয়ে আলোচনা করবো। জামাত বিএনপির দ্বন্দ্ব, কথা বলবো এসব নিয়ে, এবং সুযোগ থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি বোয়িং কেনা হচ্ছে এ নিয়েও কথা বলবো। আর আজকে আমাদের অতিথি হচ্ছেন নীলুফার চৌধুরী মনি, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় দল বিএনপি। আপনাকে স্বাগতম মনি আপা, এবং অভিনন্দন। সংরক্ষিত আসনে আপনি দ্বিতীয়বারের মতো, এর আগে আপনি ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত। আপনাকে অভিনন্দন। আর আমরা একটু শুরু করতে চাই। 2 মাস প্রায় হয়ে গেল নির্বাচন শেষ হওয়ার পরে, 2 মাসের বেশি, 2.5 মাস হয়ে যাচ্ছে। সেনাবাহিনী এখনো মাঠে আছে। নানাজন নানা কথা বলছেন, সেনাবাহিনী কেন উঠছে না, সেনাবাহিনী আর কত মাঠে থাকবে, কারণটা কি সেনাবাহিনী মাঠে থাকার? কেন বিএনপি সেনাবাহিনীকে মাঠে রাখতে চাচ্ছে বা রাখছে সরকার? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, একটা দেশ অনেক অনেক মানে অশুভন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, যে সময়টা আসলে চিন্তাই করা যায় না। ফ্যাসিস্টের সময় এক ধরনের টর্চার, তারপরে দেশের অবস্থা, 3 দিন দেশে সরকার ছিল না, তারপরে ইন্টারিম গভর্নমেন্টের যে অবস্থাটা ছিল, ইন্টারিম গভর্নমেন্টের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা ছিল না, কোনো দল ছিল না। তারপরেও তারা যে খবরদারির মধ্যে ছিল, যা করেছেন, যা করা উচিত না তা করেছেন, যা করা উচিত তা করেন নাই। এই সময়গুলোর সঙ্গে তখন সেনাবাহিনীর একটা ব্যাপার ছিল, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, সব কিছু মিলে নির্বাচনটা হলো। নির্বাচনটা কিন্তু হওয়ার দিন পর্যন্ত নির্বাচনটা হবে কিনা এই নিয়ে আপনার, আমার এবং আমাদের মা বাবা থেকে শুরু করে আমাদের সন্তানদের সবার কিন্তু একটা টেনশন কাজ করেছে, যেখানে যে দেশের খোদ প্রধান, ইন্টারিম সরকার প্রধান নিজেই বলেছেন যে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে নির্বাচনের আগে। তো সেইখানে প্রত্যেকেরই একটা ভেতরে ভয় কাজ করেছে। সেই জায়গায় 2 মাস কিন্তু একটা সরকারের জন্য খুব বেশি সময় না। এবং এখনো মব যে একবারে চলে গেছে তা কিন্তু না, হচ্ছে টুকটাক। সেই জিনিসগুলো ঠিক করার জন্য সেনাবাহিনী যদি মনে করে থাকেন, সরকার যদি মনে করে থাকেন আরও কিছু দিনের জন্য দরকার। সেনাবাহিনী তো এই দেশেরই সন্তান। আমাদের সড়কপথ, আকাশপথ, নৌপথ এবং এই যে 56,000 সামথিং বর্গ মাইলের সভরেন্টি রক্ষা করা তাদের কাজ। সেই কাজের পাশাপাশি দেশ রক্ষাটা কিন্তু মেইন, দেশ রক্ষা করার মধ্যেও এটা পড়ে। তো সেইখানে তারা আছেন। আমার মনে হয় যে সরকারের সাথে আলোচনা করেই আছেন, এবং খুব তাড়াতাড়ি হয়তো তারা তাদের ব্যারাকে ফিরে যাবেন, এটা আমরা আশা করতে পারি। আপনি বলছেন মবের কথা, তার মানে কি মব তো এখনো চলছে? আমরা দেখলাম বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে যেমন মব চলছে, রাস্তাঘাটে মব চলছে, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো গুলি করে মানুষ হত্যা, এগুলো চলছেই। তার মানে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, পুলিশ এখনো সেইভাবে দাঁড়াতে পারে না। এই কারণেই কি আসলে সেনাবাহিনীকে? দেখেন, পুলিশের মধ্যে যে মানে অনিয়মের একটা ব্যাপার ছিল, সেই জায়গা থেকে পুলিশ 5ই আগস্টের সময়, জুলাই বিপ্লবে যতটা ট্রমাটাইজ, তার চেয়ে বেশি তারা ওই আপনার আগের জায়গা এবং পরের জায়গার মধ্যে একাকার করে ফেলেছে। তারা ওই জায়গাটায়, যেহেতু পুলিশ, আপনি জানেন যে পুলিশের সঙ্গে অর্থের এমন যায় যে ওটা ছাড়া কিছুই চিন্তা করে নাই তারা একটা সময়। আর এখন অত অর্থের মধ্যে পড়ে নাই। দুটার মাঝখানে পুলিশেরও তো একটা রাগ, জেদ, অভিমান আছে। পুলিশ চাইলে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু তাদের বিচার হয় নাই, তারা সমস্যায় পড়ছে, আবার যদি সমস্যায় পড়ে, এই ধরনের কজগুলো তারা দেখায়। আমার ধারণা যে সরকার পুলিশদের সাথে বসা দরকার, বসবেন হয়তোবা, যে পুলিশ আসলে কি করতে চায়।
পুলিশ মব ঘটে যাওয়ার পরে পুলিশ কিন্তু যেমন একটা মব ধরেন রাতে আপনার সোশ্যাল মিডিয়ায় ডিক্লেয়ার দিয়েছে, সকালবেলা মব করেছে, ওই যে পীরের ঘটনা যেটা, সেটা চাইলে পুলিশ কিন্তু প্রতিহত করতে পারতো। কারণ পুলিশের কিন্তু আইটিতে প্রত্যেকটা জায়গায় আইটির লোক আছে, কি হচ্ছে না হচ্ছে এটা পুলিশ চাইলে পারতো, কিন্তু পুলিশ করেন নাই। কেন করেন নাই? ঘটনা ঘটিবার পরে পুলিশ গিয়েছেন। হ্যাঁ, তো এই জায়গাগুলো অবশ্যই সরকারের দৃষ্টিতে আছে। সরকার এটা নিয়ে অবশ্যই চেষ্টা করবে এবং করছে বলেই তো দেখেন, অপরাধী যেই হোক, বিএনপিরও কিন্তু বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, শাস্তির মুখোমুখি আনা হয়েছে এবং মামলা মোকদ্দমের মধ্যে জড়ানো হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই জিনিসগুলো থাকার জন্যই কিন্তু আপনার মবের পরিমাণটা কমেছে, আপনার অন্যায়ের চরম অন্যায়ের পরিমাণটা কিছুটা কমেছে। তো আমরা জিরো টলারেন্স এই মুহূর্তে বলবো না, 5 বছর আছে, ক্রনোলজিক্যালি এটা হবে। আপনি বলছিলেন পুলিশের কথা, পুলিশের এতগুলো লোক মারা গেছে, বিচার হয় নাই, এটা একটা বড় ফ্যাক্টর। বিচার কেন করা যাচ্ছে না বা বিচারের উদ্যোগ কেন নেওয়া যাচ্ছে না? না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে বিচার করবেন, কিন্তু আবার দায় মুক্তিও তো দিয়েছেন। দায় মুক্তি আপনার অভ্যুত্থানের তো কিছু একটা ব্যাপার থাকে, এটা আপনাকে মেনে নিতে হবে। অভ্যুত্থানে তো কিছু মন্দ মানুষের সঙ্গে সঙ্গে কিছু ভালো মানুষও বেঘরে প্রাণ হারায় বা ইনজুর হয়। অভ্যুত্থান তো 90 হয়েছে, আপনারা তো সেই অভ্যুত্থানেও ছিলেন। শোনেন, 90-এর অভ্যুত্থান একরকম ছিল, এইবারের অভ্যুত্থান একরকম ছিল। 90-এর অভ্যুত্থানে সেনাবাহিনী সেই দিনও মেনে নিয়েছিল, সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়েছিল, কিছুই বলে নাই, অভ্যুত্থানটা হয়ে গেছে। আপনার রক্তাক্ত হয়েছে কিন্তু এত না, কিন্তু 24-এর অভ্যুত্থানটা কিন্তু বহু রক্তাক্ত হয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে অনেক বেশি এবং খুব কম সময়ের মধ্যে। 90-এর কিন্তু 7-8 বছরের যুদ্ধে, 9 বছরের একটা স্টেপ বাই স্টেপ হয়েছে, কিংবা আপনার ওই ডিসেম্বরও যেভাবে, অক্টোবর নভেম্বরে যেভাবে হয়েছে তার চেয়ে অনেক বেশি 24-এ হয়েছে। আমি যদি দুইজনকে জাস্টিফাই করি, আমি এটা বলবো 90-এর স্বৈরাচার একরকম স্বৈরাচার ছিল, আপনার 24-এর স্বৈরাচার আরেক রকম স্বৈরাচার ছিল, যে কারণে দুইজনের জন্য 2 রকম অস্ত্র ব্যবহার করতে হয়েছে, জনগণের এবং অভ্যুত্থানকারীদের। তো সেইখানে অভ্যুত্থানের ওই কয়েকটা দিনের অনেক বিচারগুলোই আসলে ওইভাবে হয় না। তো যদি কেউ তুলে ধরতে পারে যে এইখানে তার দোষ ছিল না, এই জায়গাটায় তার, যেমন ধরেন 71-এ যে ঘটনাগুলো ঘটেছে, আমরা যাদেরকে রাজাকার বলি তারা কিন্তু এখন বেমালুম এই কথাগুলো বলে যে এটা তো প্রমাণ হয় নাই, প্রমাণ করতে পারেন নাই যে আমরা রেপিস্ট, আমরা তাদেরকে ধরিয়ে দিয়েছি, আমরা তাদেরকে মেরে ফেলেছি। এই জিনিসগুলোর কিন্তু যুদ্ধে কিন্তু, অভ্যুত্থানে কিন্তু এই জিনিসগুলো সরাসরি প্রমাণ দেওয়াও যায় না, প্রকৃত নথিপত্র ওইভাবে পাওয়া যায় না। তাই আমি বলবো যে কিছুটা ছাড় দিতেই হবে অভ্যুত্থানের জন্য। কিন্তু অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, সরকার ক্ষমতা হস্তান্তরের পরে, সেটার তো আসলে মাপ হতে পারে না। আমি সেই কথা বলছি, ঘটনাটা তো ঘটছে, পুলিশ হত্যা যা ঘটছে সবই তো 5 তারিখের পরে ঘটছে। 5 তারিখ দুপুরের পর থেকেই বাকি 2-3 দিনে ঘটছে না, বাকি 2-3 দিন তো সরকার ছিল না, এটা আপনার অভ্যুত্থানের মধ্যেই পড়বে। পুলিশ হত্যা, তারপর সরকার যখন থেকে হয়েছে, আমি এটা বলছি, সরকার যখন থেকে হয়েছে সেটা অভ্যুত্থানের মধ্যে পড়বে না। ওকে, তার মানে এখনো তাইলে সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো আছে বলেই সেনাবাহিনীকে প্রয়োজন হচ্ছে, তাহলে এটার কতদিন চলবে? এটা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটার একটা জবনিকা ঘটবে। যেহেতু এই প্রসঙ্গে আসলাম, আর একটা প্রসঙ্গ তুলি, সন্ত্রাস চাঁদাবাজির বিষয়টা নিয়ে আপনার একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, যে জাকাত এবং চাঁদাবাজদের নিয়ে আপনি কথা বলেছিলেন। দেখেন, এটা আসলে জামাত ইসলামী এবং শিবির এবং বট বাহিনী, এরা আসলে যেভাবে কথা বলে, একটা ফটো কার্ড বানিয়ে ফেলে নিজেদের একটা এরকম নাম দিয়ে, ধরেন একটা নাম আছে যমুনা টেলিভিশন, তারা জন্তু বানায় ফেলবে, বোঝা যাবে লোগো টোগো ওরকমই দূর থেকে, ওরা ওইভাবে বলে। আমি আপনার কি বলেছি আপনাকে বলি, কথা হয়েছিল এমন যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি এই ধরনের বাজে কথা বলেছিল, হাওয়া ভবন। তাই আমি বললাম যে বিএনপি চাঁদাবাজ, আপনি চাঁদাবাজ কয়টা? তো বিএনপি সেটার শাস্তির আওতায় নিয়ে আসতেছে। বিএনপি চাঁদাবাজ আপনি বলছেন,
বিএনপি যেটা করে সেটা শাস্তিযোগ্য অপরাধ, শাস্তির আওতায় যাবে। শাস্তির পরে কি, সেটা কিউর হবে। কিন্তু আপনারা যে আপনাদের জাকাত, ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে জাকাত নিম্নবিত্তের জন্য, দরিদ্র লোকদের জন্য, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা দিবে, যেটা তাদের উপর ধার্য করা হয়েছে। কিন্তু আপনারা যে A to Z জাকাতে চলেন, মানুষের চাকরির পয়সা একটা পার্সেন্টেজ, মানুষের ব্যবসার একটা পার্সেন্টেজ, আপনারা আপনাদের সমস্ত কিছু চলে, আপনাদের একদম আমির থেকে শুরু করে একটা লাস্ট পর্যন্ত আপনাদের সব কিছু চলে। এটা কি আপনাদের জন্য বৈধ? তাহলে এটা কি ওই ওই চাঁদাবাজের শাস্তির চেয়ে এটা কি আরো বড় শাস্তি? আপনার আপনি যথেষ্ট সলভেন্ট, আপনার ইনকাম করার জন্য দুইটা হাত আছে, পা আছে, আমি কিন্তু এইভাবে বলেছি, দুইটা হাত পা আছে, আপনি তারপরেও জাকাতে চলছেন। তাহলে আপনি যদি জাকাতে চলেন, আপনার জন্য যেটা বৈধ না, চাঁদাবাজটাও চাঁদাবাজির জন্য বৈধ না, জাকাতটাও কিন্তু যারা নিচ্ছে তাদের জন্য বৈধ না। যাদের জন্য বৈধ, ইসলাম যাদের জন্য বৈধ ঘোষণা করেছে, তারা পাচ্ছে না। পাচ্ছে কারা? আপনারা পাচ্ছেন। আপনারা পাচ্ছেন। আমি এই কথাটা বলেছি, আমি একবারও বলি নাই যে জাকাতের চেয়ে চাঁদাবাজ ভালো। আমি বলছি যারা জাকাতটা নিচ্ছে, আপনারা কার কাছে দিচ্ছেন? জাকাত তো ইসলামের একটা 5টা অঙ্গের একটা চরম, একটা যে আপনাকে বাধ্যতামূলক জাকাত দিতে হবে যদি আপনি জাকাতের যোগ্য হন। এবং জাকাত পাওয়ার যোগ্য কারা, তারা যদি না পেয়ে, যদি আপনি যারা দেওয়ার যোগ্য তারা জাকাত নেয়, সেটা তার জন্য ইলিগ্যাল। আমি ওই কথাটাই বলেছি। যাক, আপনাকে বিতর্কিত করার জন্য হয়তো কোন না কোনো ভাবে কোন হ্যাঁ, তারা এটা অনেক দিন যাবতই আমার পেছনে লেগেছে, তারা বিতর্কিত। আমরা পরে আলোচনাটা যেতে চাই। সংসদের শেষ দিনে, যদিও আপনি সংসদ সদস্য হয়েছেন, নেক্সট অধিবেশনে আপনাকে দেখা যাবে। সংসদের শেষ দিনে প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা বাধ্য হয়ে আপোষ করেছি। এই আপোষটা কার সঙ্গে করেছেন আসলে? বিএনপি আসলে কার সঙ্গে আপোষ করলো? বিএনপি আসলে বাধ্য হয়ে আপোষের কথা উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে কথা দুই একটা বলেছিলেন যে ওই যে গণভোটটা, এটা ওই সময় যদি গণভোটটা যদি বিএনপি যদি চরমভাবে বেঁকে বসতো, তাহলে হয়তো আজকে নির্বাচনটা হতো না। আজকের নির্বাচনটাই তারা করতে দিতেন না। এবং নির্বাচন না হওয়ার জন্য প্রথমেই যে কথাটা আপনার সাথে, আপনিও একমত আমার সাথে, যে নির্বাচন না হওয়ার জন্য যে ষড়যন্ত্র হচ্ছিল, আগের দিন রাতে তো বোঝা যায় নাই, এবং অনেক রকম মানে রক্তক্ষয়ী কিছু হতে পারে, এই ধরনের অনেক কথা বাজারে ছিল। সেইখানে বিএনপির মতো একটা বড় দল, তাদেরকে দেশের এবং মানুষকে ঠান্ডা রাখার দরকার, মানুষকে ভোটের ঘরে আনার দরকার ছিল। সেটার জন্য তারা যেটা বলতে চেয়েছেন উনি এটাই, যে বড় কোনো মানে প্রতিবাদটা, যে বড় প্রতিবাদটা করার, সেটা করতে পারেন নাই, সেটা করেন নাই, এইটুকুই। কিন্তু এই আপোষটা কি অনেকেই যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনূসের বৈঠক, এখানে একটা আপোষ হবার কথা বলা হচ্ছে, কিংবা বলা হচ্ছে যে এই যে তারেক রহমান সাহেব বলছিলেন যে আমি দেশে ফিরতে পারছি না, আমার একার উপর সবকিছু নির্ভর করছে না, সব জায়গায় মিলেই কি আপোষের প্রসঙ্গ? না না, এই আপোষটা কিন্তু আমি যেটা বললাম গণভোটের ব্যাপারটাই উনি বলেছেন। আর লন্ডনে তারেক রহমান দেখেন, যখন দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আন্দোলন চলছিল, আপনি খেয়াল করেন, ইশরাক যখন সবকিছু এদিকের কলাপসের মতো হয়ে যাচ্ছিল, তখনই কিন্তু ইন্টারিম সরকার চিন্তা করলো যে বিএনপিকে এই মুহূর্তে ঠান্ডা না করলে চলবে না, বিএনপির কাছে যেতে হবে। এখন কিভাবে যাবে, যেহেতু বিএনপির চেয়ারম্যানকে দেশে আসতে দেয় না তারা। আমি তাদের ছাড়া দৃশ্যমান আর কাকে বলবো? সরকার প্রধান উনি চাইলেই আসতে পারেন, যেহেতু উনি আসতে পারেন না, ওই সরকারের আমলেই 25 তারিখে ডিসেম্বরের 25-এ আসছেন জনাব তারেক রহমান সাহেব। তো সেইখানে আপনার ওনারাই লন্ডনে গেলেন, কোথায় ওনাকে আসার সুযোগ দিবেন? আমরা তো, বিএনপি তো বলে নাই যে লন্ডনে আসেন, বিএনপি চেয়ারম্যানকে বাংলাদেশে আসার যে জায়গাটা সেটা করে দেওয়ার জন্য বিএনপি চেয়েছে। এখন ওনারা তাকে না আসতে দিয়ে তার সাথে কথা বলতে গেছে। এখন যদি আপনি দেশের হর্তাকর্তা, আপনি কর্তা ব্যক্তি যদি বলেন না আমি আপনার বাসায় আমি যাব, আমি না করতে পারি একবার দুইবার। এখন আপনি যদি বলেন আপনি ডিজায়ার করছেন, আমি তো একদম না করতে পারি না, আমার ধূপে টিকে না। তো সেইখানে একটা রাষ্ট্রপ্রধান গিয়েছেন, তা এখানে তো আমরা বলি না যে আসেন আমাদের সঙ্গে বসেন, এটা তাদের প্রবলেম ছিল। এবং আপনি খেয়াল করেন ওইটা যাওয়ার পরে ইশরাকের কিন্তু ওইটা এই আন্দোলনটা স্টপ হয়ে গেল। তো এইটা তারা তাদের প্রয়োজনে গিয়েছেন, এটা বিএনপির প্রয়োজনে বিএনপি করে নাই। তার মানে শুধু নির্বাচনটা করার জন্যই বিএনপি আপোষের কথা বলছে, যে আমরা
এই ওইটাই, হ্যাঁ, যে ওই যে গণভোটটা তো আসলে আপনার সংবিধানে নাই। সেখানে চুপ করে থেকেছে বিএনপি এবং বলেছে একই দিনে, তারপরে তো বিএনপি বলেছে একই দিনে যাতে ডাবল টাকা খরচ না হয়। ওরা তো বলেছিল ইলেকশনের আগে গণভোট, তাহলে কি হতো, এরকম ডাবল টাকা খরচ হতো। সেটা না হয় শুধু কটা কাগজের উপর দিয়ে যাতে যায়, কারণ ওইখানে তো আবার গণভোট করেন যাই করেন আপনার বৈধতা দিতে হবে জাতীয় সংসদে। তো জাতীয় সংসদে আসলে তো এমনি 2/3 মেজরিটি যাদের আছে তাদের বানচাল করবে কি থাকবে, এটা একটা ব্যাপার। তো সেই কারণে বিএনপিকে তো এখানে বিএনপি ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ রাজনীতি সবসময় যে দৃশ্যমান কাজগুলোই করতে হবে এমন না। এটা কিন্তু অনেক বড় দুর্ঘটনা থেকে দেশবাসীকে বিএনপি বাঁচিয়েছে। একদম। তাইলে এই যে গণভোটে এত অপচয় হলো, এটা নিশ্চয়ই এটারও তদন্ত করবে বিএনপি, নিশ্চয়ই করা উচিত, যেহেতু গণভোট সংবিধানেই ছিল না, জোর করে রাষ্ট্রপতিকে দিয়ে এটা জারি করানো হয়েছে। আবার করা উচিত। আবার এখানে একটা কথা আছে যে দেখেন, যারা গণ অভ্যুত্থানের যদি পক্ষের শক্তি বলি, তাহলে আজকে বাংলাদেশে যারা আছে প্রায় সবাই, বিপক্ষের শক্তি ওরকম কেউই নাই। তো পক্ষের শক্তি হিসেবে তারা কিছু ছাড় পায়, ওই ছাড়টাই তারা সবসময়ের জন্য ভোগ করছে। কিন্তু এই ছাড়টা সবসময় যে ভোগ করছে বলে ভোগ করতে পারবে এমন না। আপনি বারবার অপরাধ করবেন আর আপনি পার পেয়ে যাবেন, এটা একটা সময়ের পরে কিন্তু স্টপ হওয়া দরকার। একদম। আর একটা বিষয় আলোচনা করি, বিএনপি জামাতের দ্বন্দ্ব এখন প্রায় প্রকাশ্যে সবাই বলছেন এটা লোক দেখানো, ভিতরে ভিতরে সব নিজেদের মধ্যে ঠিক আছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন সমাপনী অধিবেশনের সমাপনী দিনে, প্রথম অধিবেশনে, যে আমাদের সবার মধ্যে ঐক্য থাকতে হবে, নাহলে দেশ চালানো যাবে না। যার ফলে অনেকেই বলছেন যে বিএনপি জামাতের বিরুদ্ধে যে বিএনপির সংসদ সদস্যরা যেসব বক্তব্য সংসদে দিয়েছেন, জামাত তার প্রতিবাদ করেছে। এই দ্বন্দ্বটাকে কিভাবে আপনি দেখছেন? শোনেন, আপনার যেখানে সবচেয়ে বেশি দুর্বলতা, আপনি কিন্তু ওই দুর্বলতার জায়গাটাই কিন্তু আপনি ভয় পান, পাওয়া উচিত, সব মানুষই তাই পায়। জামাতের যেখানে সবচেয়ে বড় দুর্বলতা, বিএনপির মাননীয় সংসদ সদস্যরা ওটা নিয়েই কিন্তু আলোচনা বেশি করেছেন। তাহলে আপনি ছাড় দিলে কিন্তু ওইটা বাদ দিয়ে অন্য কিছু বলতো, সেটা কিন্তু বলে নাই। বিএনপির যেখানে যে সমস্যাটা বা সমস্যা না, সেটাও জামাতে এসে উত্থাপন করেছেন। আপনার 2 মাসের একটা সরকার এই পর্যন্ত হানিমুন পিরিয়ড পার করতে পারলো না, আপনার জামাত থেকে একজন বলে ফেললো যে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় সরকার। তাহলে তারা শেখ হাসিনাকে প্রায়োরিটি দিচ্ছে। সবচেয়ে 2 মাসের সরকার অজনপ্রিয়, অথচ এই 2 মাসে কতগুলো যুগান্তকারী ঘটনাগুলো ঘটলো পজিটিভলি। তো তারপরেও তারা বলছে অজনপ্রিয়। এখন বিশ্বে যুদ্ধ বাড়ছে, এটার জন্য কি বিএনপি দায়ী? বিশ্বের সবখানে তেলের দাম বেড়েছে, বিএনপি বাড়ায় নাই তখন পর্যন্ত। 2 মাস পরে বিএনপি তেলের দাম বাড়িয়েছে। তো এটার জন্য এতদিন যে বিএনপি ভর্তুকি দেওয়ার চেষ্টা করলো, সেটার জন্য কি বিএনপি দায়ী? প্রথম দিন যদি বাড়তো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, তাহলে কি বলতো? তাহলে বলতো যে আপনার বিএনপি এটা ইচ্ছা করে এটা করেছে, বিএনপি সবকিছু জিনিসপত্রের দাম বাড়িয়েছে। আরেকটা জিনিস আপনি দেখেন, পৃথিবীর সবখানে দাম বাড়ে, সব জায়গায় দাম বাড়ে, সেটা সমস্যা হয় না। বিএনপির সময় যদি কিছু বাড়লো, তাহলে সেটা নিয়ে একটা সমস্যা। শেখ হাসিনা তার 15.5 বছরে 16 বার দাম বাড়িয়েছে। তো সেই সব নিয়ে তার আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আপনার ভোজ্য তেলের দাম কতবার বেড়েছে আপনি নিজেই বলেন। তা এই সব কিছু মিলে বিএনপি আপনার কখনোই চায় না যে বিরোধী দল আমাদের সমালোচনা না করুক। বিএনপি চায় পুঙ্খানুপুঙ্খ সমালোচনা করুক, সেটা অবশ্যই দেশটাকে রক্ষা করে, দেশটাকে ধ্বংস করে। 2 মাসের সরকারে যদি আপনার রাজপথ ঘেরাও দিয়ে আন্দোলন করে, তাহলে এই গণতন্ত্র মাথা তুলে দাঁড়াবে কিভাবে? এটা আপনাকে বুঝতে হবে। গণতন্ত্রকে তো আপনার সুযোগ দিবেন, আলো বাতাস দিবেন, হাওয়া দিবেন গণতন্ত্র বাড়ার জন্য। গণতন্ত্র তো বাংলাদেশের গণতন্ত্র আতুর ঘরেই পড়ে থাকে, সেখান থেকে আপনি বের করবেন। তো এই বের করার জন্য যদি আপনার ছাড় দেওয়া হয়, যেমন ধরেন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ান, সেখানে একটা জায়গা রাখেন বিরোধী দলের নেতার জন্য, এটা হলো ম্যানার্স। প্রধানমন্ত্রী যা হয় নাই অতীতে সেটা চালু করতে চাচ্ছে। প্রধানমন্ত্রী হয়ে প্রথমে বিরোধী দলের নেতার বাসায় গেছে, সেমি বিরোধী দলের নেতার বাসায়ও গেছে, যে একজনের বিরোধী দল তারও বাসায় গিয়েছে। তো এই যে বিরোধী দলের বাসায় যাওয়া, এটা তো পজিটিভ সাইন রাজনীতিতে। এটা যদি আপনি মনে করেন যে এটা মেকিং
তাহলে আমাদের আর বলার কিছু থাকে না। একেবারে। কিন্তু বিএনপির এই যে ফজলুর রহমান বা ফজলু ভাই যেটা শুরু করলেন, তার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করতে গিয়ে তিনি তার বাসার সামনে মব হয়েছে কিংবা শিল্পকলার কথা উল্লেখ করেছেন, নাটক, থিয়েটার, এগুলো সব বন্ধ হয়ে গেছে, হয়তো দেয় না। এই জন্য তিনি জামাতের কথা বলছেন, জামাতের সরাসরি এগুলার ইয়ে করছে এবং ৭১-এর ভূমিকা নিয়ে কথা বলছেন। দেখা গেল ওই দিন হট্টগোল করে 10 মিনিট সংসদ অচল। তারপরে বিএনপির জামাতের এমপিরা বলছেন বিএনপি তো মুক্তিযুদ্ধের দলই না, তাদের জন্মই তো ৭৮-৭৯ সালে, তারা কিভাবে মুক্তিযুদ্ধের দাবি করে? তো এগুলারে আপনারা কিভাবে আসলে ইয়ে করবেন? জামাতের যে ৭১-এর ভূমিকাটা, সেই ভূমিকাটাকে বিএনপি খুব সুস্পষ্টভাবে কেন মানে এমপিরা বলতেছেন, সাংগঠনিক অবস্থান থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আসছে না মনে হচ্ছে। কি বলেন আপনি? এমপি মানেই তো জনপ্রতিনিধি। 10টা এমপি আপনি যখন বলবেন তখন দলের কমিটি বলবে, সেন্ট্রাল কমিটি বলবে এটা ওনার ব্যক্তিগত, এটা যেটা হয় আমাদের না, এমপিরা যখন সংসদে বলে সেটা তো আর ব্যক্তিগত হয় না, ব্যক্তিগত হতে পারে না। তো একটা এমপি, তার সঙ্গে 2 লাখ লোকের ভোট আছে, 1.5 লাখ লোকের ভোট আছে, 1 লাখ লোকের ভোট আছে, 4-5 লাখ লোকেরও ভোট আছে। একজন সংরক্ষিত এমপি, তার 6টা এমপি মানে 6টা এমপির ভোটে সে হয়েছে, 6টা এমপির ভোট মানে 6 দোকানে 12 লাখ ভোট আছে। তো সেইখানে এমপি একটা কথা বললে সেটাকে ব্যক্তিগত বলার আর কোনো নাই। তার মানে জামাতের বিরুদ্ধে এখন বিএনপির অবস্থানটা কি আসলে, বা জামাত বিএনপির এই দ্বন্দ্বটা প্রকাশ্য নাকি আসলে ভিতর? আমি বলি, আমরা জামাতকে বিরোধী দল হিসেবে দেখছি। জামাতকে আমরা বিগত দিনে আমাদের সঙ্গে যখন অ্যালাইন ছিল, যুগপৎ আন্দোলন ছিল, তখন আমরা জামাতকে যা ভেবেছিলাম, জামাত আসলে তা না। জামাত নিজের প্রয়োজনে কাউকে চেনে না। বিএনপি যেমন ফেলে আসতে পারে না, জামাত ওরকম নিয়ে আসতে পারে না। তো যে মানুষটা নিঃসঙ্গ এবং যে মানুষটা এখনো দেশকে ধারণ করে না, যে জামাত আপনার শহীদের বেদিতে দাঁড়িয়ে বলতে পারে আমরা নিয়ম মানার জন্য এসেছি, তার মানে কি আপনি ধারণ করেন না? আমি শহীদের বেদিতে, আপনিও গিয়েছেন, আমিও গিয়েছি, আমি মন থেকে গিয়েছি যে সে আমার দেশের জন্য শহীদ হয়েছে, তার সম্মানটা তার প্রাপ্য, আমি তার প্রাপ্যতা বুঝাতে গিয়েছি। আর আপনি বলছেন নিয়ম মানার জন্য গিয়েছেন। তো নিয়ম মানার জন্য যাওয়া আর প্রাপ্যতা, আপনার যেদিন আপনার রাষ্ট্রীয় পদটা থাকবে না, আপনার নিয়ম মানার দরকার পড়বে না, আপনি আর যাবেন না। তাহলে এখন পর্যন্ত তাদের ধারণ ক্ষমতা নাই, ধারণ করে না, লালন করে না। তো সেই জামাত কিভাবে একটা প্রকৃত দেশের নাগরিকের মতো হতে পারে বা কথা বলতে পারে? এই যে জামাতের এই ভূমিকা, আপনি একে পরিষ্কার করে বলছেন তারা ধারণ করে না, লালন করে না। এবং সেদিন জামাতের এক এমপি বলছেন যে ৭২-এর সংবিধান আমরা মানি না। আপনারা ৭২-এর সংবিধান নিয়ে কথা বলতেছেন, আমরা মানি না ৭২-এর সংবিধান। তার মানা না মানার তো ডিপেন্ড করে না, ডিপেন্ড করে 2/3 মেজরিটি। ডেফিনেটলি, ঠিক আছে, 2/3 মেজরিটি যেটা চায়। আমরা দেখেন আমাদের সঙ্গে আওয়ামী লীগের কত রকম সমস্যা, কত সমস্যা করেছে, কিন্তু ৭২-এর সংবিধান আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতাদের একজন, আমি প্রতিষ্ঠাতা একভাবে বলবো না, যেখানে ভাসানী ছিলেন, তো উনারা যখন ওন করেছেন ওই সময়টা, আমরা একবারও কিন্তু বলি নাই। আমাদের কথা হলো যে আপনি এখানে কি লিখেছেন পত্রিকাটায়, সেটা কতটা সৎ আর অসৎ। সৎটুকুকে রেখে দাও, অসৎটুকুকে ফেলে দাও। হ্যাঁ, তো সংবিধানের মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা হলো আপনার মধ্যে, আমার মধ্যে। আমি আপনি সংবিধানটাকে ফলো করি না, পালন করি না, আমার আর আপনার শাস্তি হওয়া উচিত যখন যে পালন না করেছি। তো সেখানে সংবিধানের দোষটা কি? সংবিধান বলেছে গতানুগতিক সময় উপযোগী আপনি সংশোধনী আনতে পারেন। আপনি সংশোধনী, এর আগে 17 বার সংশোধনী হয়েছে, সংশোধনী পরিবর্তন হয়েছে, তত্ত্বাবধায়ক হয়েছে, আবার তত্ত্বাবধায়ক পরিবর্তন হয়েছে, আবার তত্ত্বাবধায়ক আগের জায়গায় ফেরত এসেছে। তো এই যে মনে করেন আপনি সংবিধানের কথা বললেন, সংবিধান আমরা নিজেদের মতো যার যার মতো করে ব্যবহার করি, এখনো তো সেই দিকেই আগাচ্ছে না কি মনে হয়? যে 7ই মার্চকে ফেলে দেওয়া হবে সংবিধান থেকে, 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ তো নিশ্চয়ই 25 মার্চের আগেই তো ঘটনা, তাই না? তো এইটা ফেলে দেওয়ার মানে কি? এটা ফেলে দিয়ে আসলে কি বার্তা দিতে চাচ্ছে বিএনপি? বিএনপি কি আওয়ামী লীগের মতোই আবার নিজেদের মতো সংবিধানের ইয়ে করতে চাচ্ছে কিনা? দেখেন, এটা তো আপনার বিএনপি যখন ফেলে দিবে তখন আপনি বলতে পারেন যে কি কারণে বলেছে, কি কারণে বলেছে, নিশ্চয়ই ক্লিয়ার করবে বিএনপি। আমি এটাই মনে করি নিশ্চয়ই ক্লিয়ার করবে, তো দেয়নি না নিশ্চয়ই ক্লিয়ার করবে। 7ই মার্চ ফেলে দেওয়ার কথা বলছে। তার মানে জামাত আর বিএনপির এই দ্বন্দ্বটা আসলে
এখন আপনি বলতেছেন যে তলে তলে যে সম্পর্ক ঠিক আছে, এটা আপনি বলতেছেন না ঠিক নাই নাকি? না না না, বিএনপি একটা জিনিস আপনাকে বলি, বিএনপি এমন একটা দল, আমি বহু বছর বিএনপি করি। বিএনপি এমন একটা দল, বিএনপি অভিনয় করতে পারে না। আপনি নইলে দেখেন, ওই জায়গায় অন্য কোনো অভিনেতা হলে সালাউদ্দিন ভাই যে কথাটা বলেছেন, ওই কথাটা হয়তো ওইভাবে বলতেন না। সালাউদ্দিন ভাই যা সত্য মনে করছেন বলেছেন যে আমাদের ওই সময়টা এই দরকার ছিল, ঠিক আছে? তো বিএনপি অভিনয়ের রাজনীতিক দল না। সো এটা যদি অন্য কারো হতো আমি বিশ্বাস করতাম। এইখানে অবশ্যই যেটা যা ঘটছে সেটাই হচ্ছে। এখন ওই যে বললাম, যেটুকু আপনি সিমিলার পান সেটুকু হলো সবই ওই আপনার 24-এর আপনার গণ অভ্যুত্থানকারীর দের পক্ষের শক্তি। তো ওই একটা জায়গায় সিমিলার আছে, ওই একটা জায়গায় সিমিলার আছে বলেই আমরা মনে করি যে তারা যে চরমভাবে মাঠে নামবে, আমাদের বিপক্ষে যাবে, ইচ্ছের ডাক দিবে, আন্দোলনের ডাক দিবে, সেটা আমাদের চেয়ে তাদের সমস্যা আরও বেশি। কারণ তাদের চেয়ে আমাদের দল একটুখানি হলেও বেশি বড়। সেই জায়গায় আমাদের হয়তো টলাতে পারবেন না, সরকারি দল থেকে হয়তো বিরোধী দলে নিতে পারবে, কিন্তু তাদের অস্তিত্ব সংকটে পড়বে তারা। কারণ দুইজনের চরম দ্বন্দ্বে তৃতীয় জন কিন্তু আবার ঢুকে যাবে। তার মানে আওয়ামী লীগের ভয়, যখন ঢুকে যাবে, আওয়ামী লীগের ভয় সবার মধ্যেই আছে নাকি? না, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। আমরা তো আমরা দেখেন, আমাদেরও গুম হয়েছে, তাদেরও গুম হয়েছে, আমাদের গুমগুলো গুম হয়ে আছে, তাদের গুমগুলো ফেরত এসেছে। তো আমরা তো বেশি সাফারার, রহস্যজনক মনে হয় না? আমরা তো আরো বেশি সাফারার, আমি নিজেই বললাম। তা এখন তারা সাফার করবে, এখানে নো ডাউট। আপনার মনে করেন বিএনপি 2008-এর নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেতে চান নাই, বিএনপির অনেকেই যেতে চান নাই, জামাত তাদেরকে বাধ্য করছে, বুঝেন। বিএনপির লস হয়েছে, 3-4টা বার আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করেছিল, অনেক বিএনপি নেতা কর্মীকে মেরে ফেলেছে, কিন্তু জামাতের কি লস হয় নাই? তাদেরও তো অনেকগুলোকে ফাঁসি দিয়েছে। তো ওই নির্বাচনটা যদি না হতো, ওই নির্বাচনে ওইভাবে যদি না যেত, তাহলে আজকে বাংলাদেশের ইতিহাসটা অন্যরকম হতে পারতো। আর মানে আপনি আরেকটা কথা বলছেন, এই কথার সূত্রতে একটা প্রশ্ন করি। আপনি বলছিলেন যে জামাত শুধু নিজেরটা বুঝে, এই জামাত তার স্বার্থটা বুঝে। এটা বিএনপি অনুধাবন করতে পারছে কিনা যে জামাত একদম শুধু সিরিয়াসলি বিএনপি অনুধাবন করেছে, সিরিয়াসলি আমাদের সাথে মিটিং করে। আমরা মিটিংয়ে 100 জনের মধ্যে ধরেন আপনার 95 জন 98 জন আপনার এই কথাটা 5ই আগস্টের পরে যখন জামাত আমাদের গালাগালি করা শুরু করলো, আপনি খেয়াল করেন, যখন বললো এক জালিমকে বিদায় দিয়ে আরেক জালিমকে আনবো, তখন আমরা অবাক হয়ে গেলাম যেটা কি বলছে। এবং তারপরে তারও কিছুদিন পরে একটা মিটিংয়ে আমরা বসলাম, যে মিটিংয়ে আমি অবাক হয়ে খেয়াল করলাম যে 98% প্রায় তাদের বিপক্ষে চলে গেল। এবং তারা বলল যে জামাত এরকমই দল, আমরা আগেই জানতাম, আমরা বলেছিলাম, আপনারা বিশ্বাস করেন নাই। একেবারে খুব পরিষ্কার। আরেকটা খেয়াল করছেন কিনা আপনি, রাষ্ট্রপতিকে নিয়ে বিরোধী দলের চিফ হুইপ এনসিপির নেতা নাহিদ কথা বলেছেন যে রাষ্ট্রপতিকে যথেষ্ট অসম্মান করে কথা বলেছেন। এটা আপনি কিভাবে দেখেন? সংসদের বিরোধী দলের চিফ হুইপ রাষ্ট্রপতি শব্দগুলো আমি উচ্চারণ করতে চাচ্ছি না। রাষ্ট্রপতি ছিলেন বলেই নাহিদ আজকে একটা দলের চিফ, কারণ ওইখানে দলের চিফ হওয়ার আরো অনেক লোক ছিল। নাহিদ উপদেষ্টা হয়েছিলেন, আগে পদত্যাগ করে চিফ হয়েছেন। তো এটা তো রাষ্ট্রপতিরই অবদান, আমি যেভাবেই বলি না কেন। রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েই সে কিন্তু বাংলাদেশের উপদেষ্টা হয়েছে এত কম বয়সে। তো এই কথাটা যদি, যে মানুষরা ওই যে যার সাথে থাকে অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, তো সে তো সর্বনাশার কথাই বলবে। আমার কথা যে ধরেন সে প্রেসিডেন্ট মহামান্য, তাকে আপনি অনেকভাবে আপনি আখ্যায়িত করলেন, সে খারাপ লোক, কিন্তু তার হাত দিয়েই তো আপনার হাতে খড়ি, সেটা আপনি কিভাবে অস্বীকার করেন? সেই মানুষটাকে আপনি কিভাবে, তাকে তো ওই সম্মানটুক দিয়ে আপনি বিদায় করবেন যেখানে আপনার দুঃসময় সে আপনার পাশে দাঁড়িয়েছিল। সবাই তো পালিয়ে গিয়েছিল, সংসদের স্পিকার পর্যন্ত পালিয়ে গিয়েছিল, যার যাওয়ার কথা না। স্পিকার, রাষ্ট্রপতি এদের যাওয়ার কথা থাকে না, প্রধান বিচারপতি সব তো পালিয়ে গিয়েছিল, প্রধান বিচারপতিও পালিয়ে গিয়েছিল। তো রাষ্ট্রপতি তো ছিল, উনি যদি চলে যেতেন কি করতে পারতেন?
তাহলে রাষ্ট্রপতি অকথ্য ভাষায় কথা বলাটাকে একজন সংসদ সদস্য বা একজন বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে তার বলাটা, আপনি কি আপনি তো সংসদে ছিলেন, পৃথিবীতে অশ্লীল সব সময়ের জন্য অশ্লীল, সবার জন্য অশ্লীল। অশ্লীল যে ব্যবহার করে তার রুচি সম্পর্কে বোঝা যায়। একেবারেই। আমরা শেষ করতে চাই একটা বিষয় নিয়ে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কারণে দেশ অনেকটা বলা হচ্ছে ইউনূস দেশ বিক্রি করে দিয়েছেন। তো বিএনপি তার ধারাবাহিকতা কেন রক্ষা করছে? 2 মাস সময় ছিল এটাকে রিভিউ করার, কিংবা সংসদে এই ধরনের চুক্তি বেশ অন্তর্বর্তী সরকারের সময় সংসদে ওঠার কথা, সংসদের সুযোগ ছিল ওঠার, কিন্তু দেখেন বিএনপি যেই দিন দায়িত্ব নিলেন রাষ্ট্রীয়, সেদিন থেকেই কিন্তু রমজান শুরু হলো। বাংলাদেশের মতো একটা দেশে 90% মুসলমান, সেইখানে কিন্তু রমজানটা একটা চ্যালেঞ্জের জায়গা। রমজান, ঈদ, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করলো বিএনপি। জিনিসপত্রের দাম বাড়তে দিল না, আপনার মানুষের ঘরবাড়ি একরকম পাহারা দিয়ে চোর ডাকাতি বন্ধ করলো, আপনার কিছু পরিবহনের সমস্যা হয়েছিল যাওয়া আসায়, সেটা ছিল, কিন্তু চেষ্টা করেছে বিএনপি। অন্য অন্য জিনিস, এর মধ্যেই শুরু হলো যুদ্ধ। যুদ্ধের তেল ছাড়া কিচ্ছু চলবে না, একটা দেশ অচল। আজকে আপনি খেয়াল করেন, তেলের দাম বাড়লো আর তেলের লাইনগুলা ক্লিয়ার হয়ে গেল। দাম বাড়ার সাথে সাথে আপনি খেয়াল করেছেন? জি, এটা খুবই ইন্টারেস্টিং। এটা আমরা তো আগে বলেছি তেল আছে, আমাদের মন্ত্রী মহোদয় বলেছে তেল আছে। আপনারা কেউই আপনারা সাংবাদিকরা বিশ্বাস করেন নাই, সাধারণ অন্য দল বিশ্বাস করে নাই, বুদ্ধিজীবীরা বিশ্বাস করেন নাই। এখন আপনারা বলেন সরকার প্রমাণ করে দিতে পারলো, তেলের দাম বাড়লো, এখন কিন্তু কোনো লাইন নাই। তাহলে এই তেল কি করেছে তারা? তেলের দাম তো আগেই বাড়াইতে পারতো সরকার। সরকার তো এটা জানতোই না। আপনি বলেন, অভিজ্ঞতা ছাড়া তো মানুষ জানতে পারে না একটা দেশের মানুষের নেচার কোথায় কেমন। আপনার সরকার তো বুঝতেই পারেনি যে দাম বাড়াতে, তার তো পরের দিনই বাড়াতো, আবার ওটা নিয়ে তখন আন্দোলন করতো যে সরকার আসতে না আসতে দাম বাড়ায় দিচ্ছে। কিন্তু এইটার সঙ্গে আপনি সবই মানছি যে রমজানের দায়িত্ব নেওয়া, রমজানে বাংলাদেশের বাজার অস্থির থাকে, সব আছে, কিন্তু এর মতো একটা চুক্তি, এরকম একটা এটা হয় নাই, হবে না, 2 মাস গেছে। আপনি দেখেন সংসদে তো এটা অবশ্যই সংসদ তো শোনেন, সংসদ হচ্ছে অভিজ্ঞদের সঙ্গে অনভিজ্ঞের সংসদ। সংসদে যে কথাগুলো বিরোধী দল তুলবে, ঠিক না? এই কথাগুলো কিন্তু সরকারের দলের তোলার কথা না। বিরোধী দল একদম খাড়ার উপরে রাখবে সরকারকে। আমরা যেটা করতাম, তো আমরা কিন্তু ইলেকটেড বিরোধী দল ছিলাম না, অনেক সময় রাজপথের বিরোধী দল বলতো বিএনপিকে, তাইতেই সরকার নাজেহাল। তো সেইখানে আপনার সরকার কে বিরোধী দল বলবে, বিরোধী দল তো কিছুই বলতে পারে না। বিরোধী দল ওইটা বলতে পারে না, টিকা আনে নাই ইন্ট্রিম সরকার, সেটা বলতে পারে না। তার আগের সরকার টিকা আনে নাই, সেটা বলতে পারে না। এতে 250-300 শিশু মৃত্যুবরণ করলো, 20-25 হাজার শিশু এখনো হামের সাথে যুদ্ধ করছে। আপনার জলাতঙ্ক রোগের টিকা নাই, সেসব বলতে পারে না, কিছুই বলতে পারে না। যুদ্ধে তেলের সমস্যা, সেটাও বলতে পারে না। তাহলে এখন বিরোধী দল কি খালি কি গণভোটেই বলতে পারে, আর কিছুই বলতে পারে না? গণভোট আর জুলাই সনদ আর কিচ্ছু বলতে পারে না। আপনি দেখেন তাদের কথা বলা শেষ, তারপরে ওয়াকআউট করে। আগে তো দেখতাম কথা বলার আগে মাননীয় স্পিকার, আমি এই কথা আজকে এজেন্ডা এটা নিতে চাই, স্পিকার না করলেই চলেন, আমরা চলে যাই। আর এখন তারা সব বলা শেষ করে তারপরে ওয়াকআউট করে। খুব ইন্টারেস্টিং সংসদ। কিন্তু এই যে মনে করেন, এই চুক্তির আলোকেই তো গত 30 তারিখে 14টা বোয়িং কেনার যে চুক্তি হয়ে গেল, এবং এটা কিনতেই হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যে চুক্তি হলো যুক্তরাষ্ট্রের, এই চুক্তির আলোকে এটা হলো। বাংলাদেশের কি এখন বোয়িং কেনার মতো শক্তি সামর্থ্য বা বোয়িং কেনার মতো বাংলাদেশের ডেস্টিনেশন আছে? বোয়িং তো একবারে কিনছে না, এটা না, কিস্তি দিয়ে তারপরে দিবে তো অনেক পরে। সেটা আপনি কিস্তিতে তো কিনতেই পারেন। আপনি যেমন ভালো, আপনি দেখেন না বাংলাদেশে কত কিছু দেয়, টেলিভিশন, রেডিও, কত কিছু কিস্তিতেই কিনে। এখন একটা আইডি, ন্যাশনাল আইডি কার্ড হলে। হ্যাঁ, আপনার অর্থনৈতিক অবস্থা তো এখন দুর্বল। আমি ওইটাই বলছি যে এটা নিয়ে আলোচনার তো শেষ হয়ে গেল না। আপনারা বলতে থাকেন, সরব বিরোধী দল বলুক, সরকার নিশ্চয়ই তার নিজস্ব যা কিছু বলার নিজস্ব ভাবে সে বলবে। নাকি পররাষ্ট্রমন্ত্রী যে বলছিলেন যে বিএনপি জামাত সবাই জানি যে চুক্তিটা হয়েছে ইউনূস সরকারের সময় 9 তারিখে, বিএনপি জামাতের জ্ঞাতার্থে এই চুক্তি হয়েছে, এটা উত্তর দিবে বিএনপি। জামাতের কাছ থেকে উত্তরটা চায়েন।
না, জামাত তো ভালো বলছে লাগবে। আমরা করি, আমরা জানি না। তাহলে বিএনপিও জানে না, জামাত যদি না জানে, কিন্তু কোনো কারণ বক্তব্য দেয় ইন্ট্রিম, না। আমি বলি ইন্ট্রিম সরকার চালাইছে এই জামাত, এটা আপনিও জানেন, আমিও জানি, এভরিবডি নোজ। তাহলে জামাত যদি বলে যে সে জানেন না, তাহলে বিএনপি কিভাবে জানবে? বিএনপি কে তো সতীনের সন্তানের মতো বিএনপি মনে তো করতো। কোনো জবাব দিল না, তারপর বিএনপি জবাব দেয় নাই দেখে দিবেন না? শোনেন, খালি ড্রাম বাজে বেশি, ভরা ড্রাম বাজে কম। বিএনপির ঘাড়ের মধ্যে এত বড় সমস্যা, বিএনপি সমস্যা মিটাক, তারপরে উত্তর দিবে। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি আপনাকে, এবং যারা এতক্ষণ দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা আসবো যথারীতি আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে শুভ সন্ধ্যা। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।